কেমন আছেন সবাই? So good to hear from you. Can you guys hear me clearly? So আজকে আমরা আবারও আরেকটা ইনস্টলমেন্ট of writing, IELTS রাইটিং এর আরেকটা ইনস্টলমেন্ট নিয়ে আমরা আজকে কথা বলবো। দেখতে পাচ্ছি যে অনেকে জয়েন করে ফেলেছে অলরেডি। যারা জয়েন করেছেন প্লিজ লেট মি নো। ক্যান ইউ গাইজ হিয়ার মি ক্লিয়ারলি? ওকে, সো আশা করি যে আপনারা বাসায় আপনাদের প্র্যাকটিসটা কন্টিনিউ করছেন। ফার্স্ট অফ অল আইড লাইক টু স্টার্ট অফ উইথ আ ফিউ কুইজেস। আপনাদেরকে একটা ছোট ছোট প্রশ্ন জিজ্ঞাসা করি, দেখি আপনাদের মনে আছে কিনা। তো যেগুলো আমরা খুব বেসিক আপনাদের জানার কথা অলরেডি। লেটস সি। ফার্স্ট কোশ্চেন ফর ইউ। সবাই আপনারা কমেন্ট করার জন্য রেডি হয়ে যান। আইএলটিএস রাইটিং মডিউলে কতক্ষণ সময় দেওয়া হয়? ইন টোটাল হাউ মাচ টাইম ইউ গেট ফর আইএলটিএস রাইটিং? সবাই কমেন্ট করতে হবে প্রত্যেককে। আইএলটিএস রাইটিং মডিউলে টোটাল কতক্ষণ সময় থাকে? 60 minutes. Absolutely correct. Thank you so much. You're absolutely right. Thank you so much. Total আমরা 1 ঘন্টা সময় পাবো। Right. Next question. IELTS writing module total কয়টা টাস্ক লিখতে হয়? How many tasks do you need to write? সবাই কমেন্ট করেন। 2. Absolutely correct. Yes. দুটো টাস্ক লিখতে হয়। Thank you so much. টোটাল আমাদেরকে দুটো টাস্ক লিখতে হবে, টাস্ক 1 এবং টাস্ক 2, তাই না? টাস্ক 1 এ কত পার্সেন্ট মার্কস দেওয়া হয় বলেন তো? টাস্ক 1 এ কত পার্সেন্ট মার্কস দেওয়া হয়? লেটস সি। 30%. Yes, absolutely right. You guys are absolutely on fire today. 30% টাস্ক 1 এ হয়, তাহলে বাকি 70% টাস্ক 2 তে হবে। অ্যাবসলিউটলি। তাহলে এই যে পার্সেন্টেজটা এখান থেকে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে টাস্ক 2 বেশি ইম্পর্টেন্ট, তাই না? এমন না যে টাস্ক 1 কম ইম্পর্টেন্ট। টাস্ক 1 কে ছেড়ে দেওয়া যাবে না, বাট স্টিল টাস্ক 2 certainly takes the cake when it comes to the importance. নেক্সট কোশ্চেন দেখি। একাডেমিক রাইটিং টাস্ক 1 এ কত ধরনের প্রশ্ন আসতে পারে? টাস্ক 1 যেটাতে 30% স্কোর, একাডেমিক টাস্ক 1 এবং জেনারেল ট্রেনিং বা জিটি টাস্ক 1 আলাদা। যারা আছেন ক্লাসে সবাইকে বলছি, ডু কমেন্ট। পার্টিসিপেশন ইন দ্য ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু পার্টিসিপেট। আপনারা যখন কমেন্ট করেন, আপনারা যখন কিছুটা লেখেন, তখন আপনাদের নামটা কিন্তু আমার চোখে পড়ে। তো এটা ভালো। তো যখন আপনারা আমার কাছে কোনো একটা হেল্প যাবেন, হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন, আপনাদের নামটা দেখলে কিন্তু আমি চিনব যে হ্যাঁ, এই ক্যান্ডিডেটটা ক্লাসে অ্যাক্টিভ। তখন আপনাকে এক্সট্রা খাতির করা হবে। ঠিক আছে? অলরাইট। সো বলেন, টাস্ক 1 এ একাডেমিক টাস্ক 1 এ কত ধরনের প্রশ্ন আসতে পারে? আমি যদি লিখি এখানে প্রশ্ন কত ধরনের আসতে পারে। লাইন গ্রাফ, আপনারা কি আমার হাতে লেখা পড়তে পারছেন? নাম্বার 2, বার চার্ট। নাম্বার 3, পাই চার্টস। নাম্বার 4, টেবল। নাম্বার 5, ম্যাপ। নাম্বার 6, প্রসেস ডায়াগ্রাম। নাম্বার 7, মেশিন ডায়াগ্রাম। Right? So, if you take the granular approach, আমরা যদি একদম মানে ভেঙে ভেঙে চিন্তা করি, তাহলে 7 টাইপসের টাস্ক 1 আছে ফর একাডেমিক স্টুডেন্টস। জিটিদের জন্য you guys have letters, formal letter, informal letter and semi-formal letter. So 3 types of letters for general training candidates. Alright, সিলেবাসটা খুব ক্লিয়ার হইতে হবে, সবার মাথায় সিলেবাসটা ক্লিয়ার থাকতে হবে। নেক্সট কোশ্চেনে চলে যাই। রাইটিং টাস্ক 1 এ কত ওয়ার্ড লিখতে হবে? ওয়ার্ড লিমিট কত? সবাইকে বলছি কমেন্ট করতে হবে। 150। ম্যাক্সিমাম কত বলতে পারবেন? আমি যদিও ম্যাক্সিমাম কোনো লিমিট নাই, বাই দ্য ওয়ে, ইউ ডোন্ট হ্যাভ এনি ম্যাক্সিমাম লিমিট। You can write as many words as you want. However, there is a time limit. You have 20 minutes to write, and that includes you reading the question, analyzing the question, correction, editing, তাই না? আমি বলেছিলাম যে আপনার 20 মিনিট টাইম, কিন্তু 20 মিনিট আপনি লিখতে পারছেন না। You cannot write for 20 minutes. কেন? বিকজ আপনাকে প্রশ্ন পড়তে হবে, প্রশ্ন অ্যাবজর্ব করতে হবে, চিন্তা করতে হবে, কিছু কিছু জায়গাতে একটু কারেকশন করতে হবে, রিভিশন করার সময় কিছুটা এডিটিং করতে হবে। All that, considering all that, might get 15 to 16 minutes writing time. So 15-16 minutes এ আপনি অবশ্যই কয়েক হাজার ওয়ার্ড লিখতে পারবেন না। Then it is very difficult to write more than 200 words within 15 minutes without compromising your accuracy. If you write too many words and make a lot of errors, it does not yield a good result, good score.
So, thank you so much for playing with me. So, আজকে we're going to talk about task 2. A very important topic. I cannot stress it enough. And there is no difference between academic and GT candidates when it comes to task 2. Task 2 এর একদম বেসিক যদি আমি চিন্তা করি, একটা টাইপের এসেই শুধু আসবে, অপিনিয়ন এসে। দ্যাটস ইট। এটা ভেরি ইম্পর্টেন্ট যে আপনি আপনার অপিনিয়নটাকে একটা একাডেমিক স্টাইলে লিখবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট শুড বি ভেরি ফর্মাল, it should be very well organized, and it should follow an academic style. Do not use contractions. Can you guys read my handwriting? সেকেন্ড যে কথাটা আমি বলেছি 250 ওয়ার্ডস আমাকে লিখতে হবে। 350 ওয়ার্ডস ম্যাক্সিমাম একটা ওয়ার্ড লিমিট দিলাম। এর থেকে বেশি বড় মানে ভেরি রেয়ার, সাধারণত হবে না। মানে ইফ ইউ আর অন টপিক এটা হবে না। 40 মিনিটস টাইম ইন টোটাল। লিখতে হবে প্রথমে, লেখা শুরু করার আগে কিছু কাজ আছে। টপিক আইডেন্টিফিকেশন করা, ব্রেইন স্টর্মিং করবো, রিভিশন করবো, এডিট করবো, কারেকশন করবো। এই সব কিছু কিন্তু এই 40 মিনিটসের মধ্যে। ওকে, সো 5 skills you need to master. কি? Number 1, identify the tone. Number 2, brainstorming ideas. আপনাকে আইডিয়া জেনারেট করা শিখতে হবে। কিভাবে আপনি ভালো আইডিয়া বের করবেন, রাইট? ভালো আইডিয়া বলতে অনেকে একটু ঘাবড়ে যায় যে আমাকে খুব আনকমন কিছু বের করতে হবে, রাইট? এরকম না আসলে, রাইট? আনকমন কিছু না। The art of paraphrasing. প্যারাফ্রেজিং আমরা কিভাবে করব? কনটেক্সচুয়াল ভোকাবুলারি। কনটেক্সট মানে হলো প্রসঙ্গ, কোনো একটা পার্টিকুলার প্রসঙ্গের সাথে রিলেটেড ভোকাবুলারি। অ্যান্ড দেন ইউ হ্যাভ দ্য লাস্ট ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট, হাউ টু কনস্ট্রাক্ট এক্সাম্পলস। এক্সাম্পলস অনেক ভুল হয় স্টুডেন্টদের। দে ডু নট নো হোয়াট টাইপ অফ এক্সাম্পলস আর, অ্যাজ আই সেড, academic examples. Students write narrative examples very often, and this is very bad and not at all appreciated in IELTS. So there are 3 types of tones when it comes to your opinion. Number 1 is strong. You give a very strongly worded opinion. Number 2 is a diplomatic opinion, which is more balanced. And number 3 is objective opinion, which is more neutral. What is a strong opinion? When you already have an opinion, right? You already have your opinion. Immediately আপনার opinion কি আছে? তৈরি আছে। আপনি আর্জেন্টিনা পছন্দ করেন নাকি ব্রাজিল? Clear as day, right? There is no in between. You have a decision made, right? You might say that I don't like any of them. এটাও হইতে পারে। So, strong. You already have your opinion. আপনার already কি আছে? অলরেডি অপিনিয়ন তৈরি করা আছে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ডিপ্লোম্যাটিক এসে। ডিপ্লোম্যাটিক এসেতে আমরা কি করছি? একটা ব্যালেন্সড অপিনিয়ন দিচ্ছি। তো ব্যালেন্সড অপিনিয়ন মানে হলো যে এই ব্যাপারে খুব বেশি পজিটিভও না, খুব বেশি নেগেটিভও না। ইউ হ্যাভ অ্যান অপিনিয়ন, বাট আপনি বোথ সাইড শুনতে রাজি আছেন। অ্যান্ড ফাইনালি অবজেক্টিভ। অবজেক্টিভ এসে কি ধরনের? নিউট্রাল। ইউ হ্যাভ নো ইনফর্মড অপিনিয়ন। আপনার কোনো ধরনের অপিনিয়ন আগে থেকে কি করা নাই, তৈরি করা নাই। যদি এতটুকু যা বলেছি বুঝতে পারেন, যতটুকু আলোচনা হয়েছে এক্সাম্পল সহ যদি আপনাদের কনসেপ্টটা মাথায় ঢুকে থাকে, তাহলে কমেন্টে লেখেন ইজ ইট ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় লেখেন ক্লিয়ার, অথবা বুঝতে পেরেছি, অথবা ইয়েস কিছু একটা লেখেন। রাইট সামথিং, লেট মি নো দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড। তো এই আইডেন্টিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এক্সামের আগের দিন, ইভেন এক্সামের আগের রাতেও স্টুডেন্টরা আমাকে টেক্সট করে যে স্যার এই এসেটা কি অপিনিয়ন, এটা কি স্ট্রং নাকি এটা ডিপ্লোম্যাটিক? কনফিউশন। সো এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, তাই না? এক্সামের দিন, এক্সামের আগের দিন যদি আপনার মাথায় এই কনফিউশন তৈরি হয়, এক্সাম হলে বসেছে, আচ্ছা এটা কি অপিনিয়ন নাকি এটা কি ডিপ্লোম্যাটিক? কারণ 3টা এসের লেখার স্টাইল আলাদা। 3টার অনেক সময় আমি প্যারাগ্রাফিং এর সিস্টেমটাও আলাদা করি। প্যারাগ্রাফিং আলাদা, এটার যে ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছি সেটা আলাদা, কিভাবে আমি আমার অপিনিয়নটাকে প্রেজেন্ট করতেছি সেটা আলাদা। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিস্টিংশন বিটুইন ডিফারেন্ট এসে। তো এটা কিভাবে আইডেন্টিফিকেশনটা ভালো হবে সেটা নিয়ে আমি এখন কথা বলবো, যে কিভাবে আপনি আসলে আইডেন্টিফিকেশনটাকে ইমপ্রুভ করতে পারেন। হাউ ক্যান ইউ ইমপ্রুভ ইউর আইডেন্টিফিকেশন? স্ট্রং অপিনিয়ন এসে একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাতে চাই। দিস ইজ আ স্ট্রং অপিনিয়ন এসে। কিভাবে আমি বুঝলাম যেটা স্ট্রং অপিনিয়ন এসে সেটা আমি একটু পরে বলছি আপনাদেরকে। সবাই একটু আমরা প্রশ্নটা পড়ি। কি লেখা আছে? লেখা আছে, ইউজুয়ালি স্টুডেন্টস হ্যাভ টু স্টাডি আ রেঞ্জ অফ ডিফারেন্ট সাবজেক্টস। এটা একটা বাক্য। দিস ইজ ফার্স্ট সেন্টেন্স, রাইট?
তারপরে আরেকটা সেন্টেন্স দিয়েছে, সাম পিপল বিলিভ দ্যাট লার্নিং সাবজেক্টস উইদাউট বিং ইন্টারেস্টেড ইন দেম ওন্ট বি বেনিফিশিয়াল। কিছু মানুষ, সাম পিপল বিলিভ দ্যাট, বিশ্বাস করে যে লার্নিং সাবজেক্টস, কোন একটা সাবজেক্টকে শেখা, উইদাউট বিং ইন্টারেস্টেড ইন দেম, এই দেম বলতে কাদেরকে বোঝানো হচ্ছে প্লিজ কমেন্টে লেখেন, দেম দিয়ে কাদেরকে বোঝানো হচ্ছে। Some people believe that learning subjects without being interested in them won't be beneficial. তাহলে এখানে যে কথাটা বলেছে যে স্টুডেন্টদেরকে বিভিন্ন টাইপের টপিক পড়তে হয়, বিভিন্ন টাইপের সাবজেক্ট শিখতে হয়। কিছু মানুষ বিশ্বাস করে যে কোনো একটা সাবজেক্টে আপনার ইন্টারেস্ট না থাকলে যদি আপনি সেই সাবজেক্টটা পড়েন, লার্নিং সামথিং দ্যাট ইউ আর নট ইন্টারেস্টেড ইন উইল নট বি বেনিফিশিয়াল। এটা আপনার জন্য কি হবে না? বেনিফিশিয়াল হবে না। কিছু মানুষ এটা মনে করে, রাইট? এখন প্রশ্ন করা হয়েছে, লুক এট দ্য কোশ্চেন। কি কোশ্চেন দেওয়া হয়েছে? প্রশ্ন করা হয়েছে, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট? ফর এক্সাম্পল, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, ইফ ইউ আস্ক মি পার্সোনালি, আই উইল সার্টেনলি সে যে আপনার ইন্টারেস্ট থাকুক আর না থাকুক, ইউ শুড লার্ন অর স্টাডি ডিফারেন্ট টাইপস অফ সাবজেক্টস। বিকজ ইনিশিয়ালি হয়তো কোনো একটা ব্যাপার, কোনো একটা সাবজেক্ট আপনার কাছে বোরিং লাগতে পারে, বাট later in life, after a few years of studying that, you might develop an interest and a very keen interest in that subject, and you might figure out that you are very good at it. Naturally you are gifted in that particular subject, এটাও হতে পারে। So it is much better to study a range of subjects so that students can find the groove, find where their strengths are, which subject is their forte, এটা যেন তারা বুঝতে পারে। ওকে, সো পার্সোনালি আই স্ট্রংলি অ্যাগ্রি উইথ দিস। এই যে কথাটা দেখেন, এই যে প্রশ্নটা, দিস ইজ দ্য কোশ্চেন, রাইট? সেকেন্ড যে বাক্যটা ছিল, এই বাক্যটা হচ্ছে টপিক। দিস ইজ দ্য টপিক। প্রথম যে বাক্যটা দেওয়া হয়েছে, দিস ইজ দ্য জেনারেল স্টেটমেন্ট। যখন আপনাদেরকে এইরকম প্রশ্ন করবে, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, এই কোশ্চেনটা আপনাদেরকে মেমোরাইজ করতে হবে। ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস কোশ্চেন, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট। যখনই এই প্রশ্নটা আপনারা দেখবেন, সাথে সাথে বুঝে নেবেন এটা হচ্ছে একটা স্ট্রং অপিনিয়ন এসে। সো আপনাকে আইদার অ্যাগ্রি করতে হবে অথবা ডিসঅ্যাগ্রি করতে হবে। এখানে মাঝামাঝি থাকার কোনো সুযোগ নাই। মাঝামাঝি থাকলে সেটা কি হয়ে যাবে? সেটা তো ডিপ্লোম্যাটিক হয়ে যাবে। আপনি তো তাহলে ডিপ্লোম্যাটিক হয়ে গেলেন, ব্যালেন্সড হয়ে গেলেন। ব্যালেন্স হওয়া যাবে না। ইউ হ্যাভ টু টেক আ সাইড। অনেক সময় আমাকে স্টুডেন্টরা বলে যে, স্যার এই ব্যাপারে তো আসলে আমার কোনো স্ট্রং মতামত নাই। আমার কাছে এটাও মনে হয় ভালো, ওইটাও মনে হয় ভালো। তাহলে আমি কি লিখব? আপনাকে যেকোনো একটা সাইডই লিখতে হবে। আপনি পার্সোনালি যদি সেটা বিলিভ নাও করেন, স্টিল ইউ হ্যাভ টু রাইট ইট ইন দ্যাট ম্যানার, ইন দ্যাট টোন। অলরাইট? আপনাকে হয় বলতে হবে যে হ্যাঁ, ইচ্ছা না থাকলেও সব সাবজেক্ট পড়া ভালো, অথবা বলতে হবে যে না, ইচ্ছা না থাকলে কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট পড়ে কোনো বেনিফিট নাই। রাইট? তো ওরা বলছে ওন্ট বি বেনিফিশিয়াল, তাই না? তাহলে আই স্ট্রংলি ডিসঅ্যাগ্রি ওদের সাথে। কারণ ওরা বলেছে যে ইট ওন্ট বি বেনিফিশিয়াল। এই কথাটার সাথে আমি ডিসঅ্যাগ্রি করছি। নো, আই থিংক ইট উইল বি বেনিফিশিয়াল। তাহলে ওরা বলেছে ইট ওন্ট বি বেনিফিশিয়াল, বাট আমি বলছি ইট উইল বি বেনিফিশিয়াল। নাও, ডু ইউ এগ্রি অর ডিসঅ্যাগ্রি, এই কথাটার কোনো সিনোনিম কি আসতে পারে? আসতে পারে। দেয়ার ক্যান বি সাম সিনোনিমস। ডু ইউ এগ্রি অর ডিসঅ্যাগ্রির জায়গায় বলতে পারে, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি, এটাও বলতে পারে। ডিপ্লোম্যাটিক অপিনিয়ন। ডিপ্লোম্যাটিক অপিনিয়ন মানে কি বলেছিলাম আমি? ব্যালেন্সড, তাই না? ডিপ্লোম্যাটিক মানে হলো ব্যালেন্সড, ব্যালেন্সড অপিনিয়ন। যেমন এখানে প্রশ্নটা কি বলেছে দেখেন, সাম পিপল থিঙ্ক দ্যাট, কিছু মানুষ মনে করে যে হায়ার স্যালারি ইজ ইম্পর্টেন্ট ওয়েন চুজিং আ কোম্পানি টু ওয়ার্ক ফর। কিছু মানুষ মনে করে যে যখন আপনি একটা কোম্পানি চুজ করছেন, যে কোন কোম্পানিতে আপনি কাজ করতে চান, সেখানে হায়ার স্যালারিটাই বেশি গুরুত্বপূর্ণ। While others think that a good atmosphere at a workplace is more important. কেউ বলছে যে ভাই আমাকে টাকাতে ভাই তাহলেই চলবে। অন্যরা বলছে যে না, এনভায়রনমেন্ট ইন দ্য ওয়ার্কপ্লেস, তাই না? পরিবেশ, মানে কাজের পরিবেশ কেমন, কেমন ছুটিছাটা আছে, কেমন মানে বস কিরকম, কর্পোরেট কালচার কিরকম, অল দ্যাট। So not only money, but so many other factors can be very important when it comes to choosing a company to work for. কোশ্চেনে বলছে ডিসকাস বোথ ভিউজ, খেয়াল করেন, ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। প্রথমে বলেছে দুইটা ভিউ ডিসকাস করতে, তারপরে বলেছে নিজের মতামত দেওয়ার জন্য।
ডিসকাস বোথ ভিউস। ২ টা ভিউ আলোচনা করো। তারপরে আমাকে তোমার ডিসিশনটা বলো। সো আমাদেরকে ব্যালেন্সড স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে আমাকে ২ টা সাইডেই কথা বলতে হবে। যখন আমি স্ট্রং অপিনিয়ন দিচ্ছি, তখন কিন্তু আমি টোটালি আমার মতামতটাকেই বলব। অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করব না। হাউএভার, যখন আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে, ডিসকাস বোথ ভিউস, গিভ ইউর অপিনিয়ন, তখন আমরা হায়ার সেলারির গুরুত্বটাও বলব যে হ্যাঁ ভাই, সেলারি দরকার আছে। কেন? যারা বলতেছে যে হায়ার সেলারি ইজ ইম্পোর্টেন্ট, তারা কেন বলতেছে? তাদের তো একটা যুক্তি আছে। সেই যুক্তিটাও আমরা বলব। কেন বেশি সেলারিটা বেশি গুরুত্বপূর্ণ? মানে কোম্পানি চুজ করার ক্ষেত্রে এনভায়রনমেন্টের চাইতে ওয়ার্ক অ্যাটমসফিয়ার এর চাইতে সেলারিটা বেশি গুরুত্বপূর্ণ কেন? যদি আপনি সেলারি বেশি পান। হায়ার সেলারি হলে একটা লাক্সারিয়াস লাইফ লিড করা যায়। তো যখনই আপনাদেরকে প্রশ্ন করা হবে ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন, আপনারা বুঝে নেবেন এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক এসে। অবজেক্টিভ এসের একটা এক্সাম্পল দেখেন। দিস ইজ অ্যান অবজেক্টিভ এসে। প্রথমে একটা টপিক আছে। প্রথমে আমরা টপিকটা পড়ি কি লেখা আছে। টপিকে বলা হচ্ছে যে মিউজিয়ামস অ্যান্ড হিস্টোরিক্যাল সাইটস আর মেইনলি ভিজিটেড বাই টুরিস্টস, নট দ্য লোকাল পিপল। এটা একটা ফ্যাক্ট। তাহলে প্রশ্ন করা হয়েছে যে হোয়াই ইজ দিস সো? এটা কেন হয়? হোয়াট কুড বি ডান টু এনকারেজ মোর লোকাল ভিজিটার্স? কি করা যাইতে পারে টু এনকারেজ মোর লোকাল ভিজিটার্স? লোকাল ভিজিটরদেরকে এনকারেজ করার জন্য। তো এখানে যেটা আপনাদেরকে প্রশ্ন করা হয়েছে সেটা হচ্ছে রিজন এবং সলিউশন। আপনাকে রিজন এবং সলিউশন দিতে বলা হয়েছে। কেন এই ঘটনাটা এভাবে হচ্ছে? কেন টুরিস্টরাই বেশি যাচ্ছে লোকাল মানুষের তুলনায়? এবং আমরা কিভাবে তাদেরকে আরো এনকারেজ করতে পারি সো দ্যাট দে গো অ্যান্ড ভিজিট। ফর এক্সাম্পল, বাংলাদেশে অনেক হিস্টোরিক্যাল সাইটস আছে যেখানে আপনি যান নাই, আমি যাই নাই, বা আমাদের এখানে যারা আছে আমরা অনেকেই যাই নাই। তো দ্যাটস ইট। লোকাল পিপল তারা অনেক সময় যায় না। কেন যায় না? কিভাবে এটা সলভ করতে পারি? এখানে কিন্তু সরাসরি আপনাকে কোনো অপিনিয়ন দিতে বলা হয় নাই। আই এম নট আস্কিং ইউ হোয়াট ডু ইউ থিংক? আই এম আস্কিং ইউ এটা কেন হচ্ছে, কিভাবে এটা সলভ করা যায়? সো দিস ইজ a neutral tone. Your opinion is not important here. What is important is what is the reason and what is the solution. The reason and solution is more important. Your opinion is optional. You give your opinion, but it is a very neutral opinion. It is a suggestion. It is a recommendation. This is what we should do. This is what can be done. This is a neutral opinion. Right? So, তিনটা টাইপের এসে আমরা বললাম, স্ট্রং, ডিপ্লোম্যাটিক এবং অবজেক্টিভ। তো এই তিনটা টাইপের এসের সাথেই আপনাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হবে। ইউ হ্যাভ অ্যান ইনস্ট্রাকশন। ইটস আ কমন ইনস্ট্রাকশন। ওকে, গিভ রিজনস ফর ইউর আনসার। নাম্বার 1, সব এসেতেই আপনাকে একটা রিজন দিতে হবে। আপনার আনসারের জন্য রিজন দিতে হবে। ওকে, ইউ আইদার অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, ইউ discuss both views, you give reasons, solution, whatever you give, whatever you write, you need to give reasons for your answer. And include any relevant examples. Example দিতে হবে এবং সেগুলো অবশ্যই relevant হতে হবে। Relevant মানে হলো logical example দিতে হবে। From your own knowledge or experience. কিভাবে আমরা knowledge based example দিতে পারি, কিভাবে আমরা experience based example দিতে পারি, এবং এই দুটার মধ্যে আসলে ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সটা কি? যেহেতু আমরা IELTS করতেছি, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। ইটস এ ল্যাঙ্গুয়েজ টেস্ট, নট এ নলেজ টেস্ট। সো কিভাবে আমরা নলেজ এবং এক্সপেরিয়েন্স বেসড এক্সাম্পল দিতে পারি, উইল ডিসকাস ইট ইন ডিটেলস। সো এই ইনস্ট্রাকশনটা কমন, সবগুলো এসেতে এটা থাকবে। নাও নেক্সট যে কথাটা আমরা বলবো সেটা হচ্ছে ব্রেইন স্টর্মিং। ব্রেইন স্টর্মিং মানে হলো যে আমাদেরকে আইডিয়া জেনারেট করতে হবে। কিভাবে করবেন, কিভাবে আপনি ব্রেইন স্টর্মিং করতে পারেন? আমি অনেক ক্যান্ডিডেটদের কাছ থেকে এই কথাটা শুনি যে স্যার আমার মাথায় তো কোনো আইডিয়া আসে না। অলরাইট? সো দুটো অপশন আছে। নাম্বার 1 হচ্ছে আয়োডিনযুক্ত লবণ খাইতে হবে। আর নাম্বার 2 হচ্ছে মেন্টস খাইতে হবে। ঠিক আছে? মেন্টস নাকি দেমাগের বাত্তি জ্বালায় দেয়। এছাড়া এই দুটো ছাড়া, আয়োডিনযুক্ত লবণ খাওয়া এবং মেন্টস খাওয়া ছাড়াও আরো কিছু ওয়ে আছে টু ইমপ্রুভ ইয়ার ব্রেইন স্টর্মিং। দ্য ফার্স্ট ওয়ান ইজ গো থ্রু 150 কোয়েশ্চেনস। 150টা প্রশ্ন পড়তে হবে বাসায় সবাইকে। ওকে? কেমব্রিজ বইয়ের মধ্যে কিছু প্রশ্ন আছে, তাই না? কেমব্রিজ 10 থেকে 18তে টেস্ট আছে। সেই টেস্টগুলোতে কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো আপনারা পড়বেন। অবভিয়াসলি অথেন্টিক টেস্ট পেপারের প্রশ্নগুলো আপনারা পড়বেন। নাম্বার 2, টেক হেল্প ফ্রম গুগল, বুকস, আর্টিকেলস। ধরেন আপনি 150টা টপিক পড়ার টার্গেট নিয়েছেন। আপনি কেমব্রিজ উল্টাচ্ছেন, টপিক পড়তেছেন। পড়তে দেখলে যে এমন একটা টপিক আসে যে টপিকের ব্যাপারে আপনি কিছু জানেন না। ইউ হ্যাভ অ্যাবসলিউটলি নো আইডিয়া হাউ টু রাইট ইট। তখন আপনি কি করবেন? আপনি ওই টপিকটা লিখে গুগল করতে পারেন। গুগল করলে কিছু আইডিয়া আসবে। সেটা পড়তে পারেন। নাম্বার 2, ইউ ক্যান রিড বুকস। শুধুমাত্র আইডিয়া জেনারেশনের উপরে কিছু বই আছে। ফর এক্সাম্পল, লিজের একটা বই আছে। এখানে শুধু আইডিয়া জেনারেশন আছে। প্রচুর টপিক দেওয়া আছে। টপিকের উপরে অনেক আইডিয়া দেওয়া আছে। সেটাও আমি গ্রুপে আপলোড করে দেব।
You guys can go through it. Ask WH questions to the topic. যখন একটা টপিক পড়বেন টপিকটাকে WH প্রশ্ন জিজ্ঞাসা করবেন। কি ধরনের প্রশ্ন? লাইক হোয়াই, এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, ওকে, কোথায় হচ্ছে, কখন হচ্ছে, আছে WH প্রশ্ন জিজ্ঞাসা করবেন টপিকটাকে, দেখবেন যে আপনাদের মাথায় আইডিয়া আসবে, ইউ উইল গেট সাম আইডিয়াস। ক্যাটাগরাইজ দ্য টপিক। যখন একটা টপিক পড়তেছেন প্রত্যেকটা টপিককে আপনি কিছু ক্যাটাগরিতে ভাগ করতে পারেন। ফর এক্সাম্পল, ইজ ইট এ সোশ্যাল ইস্যু, ইজ ইট অ্যান ইকোনমিক ইস্যু, ইজ ইট আ লিগাল প্রবলেম, is it an environmental problem, is it a technological development or a technological issue? Based on that ওই ক্যাটাগরি চিন্তা করলে তখন আপনি সেই ক্যাটাগরিতে মানে সোসাইটিতে এটার ইম্প্যাক্ট কি, ইকোনমিতে এটার ইম্প্যাক্ট কি, এনভায়রনমেন্টে এটার ইম্প্যাক্ট কি, টেকনোলজিক্যালি এটার ইম্প্যাক্ট কি, এভাবে আপনারা চিন্তা করবেন। PS, পোস্ট স্ক্রিপ্ট, বিশেষ দ্রষ্টব্য। You do not need specialist knowledge for task 2. স্পেশালাইজ নলেজ আপনার দরকার নাই। স্পেশালাইজ নলেজ মানে কি? ওই ব্যাপারে ভাই আপনি বস। ধরেন এমন একটা টপিক আসছে যেটা হচ্ছে একটা লিগাল ইস্যু, কোনো একটা আইনি বিষয় নিয়ে একটা আসে। ফর এক্সাম্পল IELTS এসে আসছে যে ক্রাইম নিয়ে অনেক এসে আসছে IELTS, যে ক্যাপিটাল পানিশমেন্ট শুড বি এনকারেজড অথবা ক্যাপিটাল পানিশমেন্ট শুড বি ব্যান্ড অথবা দিস টাইপ অফ ক্রাইম রিলেটেড টপিক। এখন আমার ব্যাচে হয়তো একজন স্টুডেন্ট আছে যে একজন অ্যাডভোকেট, ব্যারিস্টার, লয়ার। এখন সে তো পাইছে যে পাইছি মামা, যে লিগাল একটা জিনিস পেয়ে গেছি, রাইট? আমি তো এই ব্যাপারে অনেক ভালো জানি। এবার আমি এখানে কি করব, বিভিন্ন রকমের আইনি টার্মস বলে দিব, বিভিন্ন আইনি ঘটনা বর্ণনা করে দিব। দিস ইজ নট নেসেসারি ফর IELTS, right? Someone who is a layman doesn't have any idea about any legal terminologies will also sit for IELTS exam, and they deserve a good band score if they write whatever they write incorrect grammar and touch all the marking categories that we have discussed in the previous classes. So স্পেশালাইজ কোনো নলেজের দরকার নাই। আপনার আইডিয়াগুলো একদম মানে কি হইতে হবে না, স্পেশাল নলেজের উপরে বেস করে হতে হবে না। আপনি একদম সাধারণ আইডিয়া লিখলেও ভালো স্কোর পাবেন, কিন্তু আইডিয়াগুলোকে প্রেজেন্ট করতে হবে রাইট টোনে, স্ট্রং ডিপ্লোম্যাটিক অবজেক্টিভ টোনে আপনাকে প্রেজেন্ট করতে হবে। নেক্সট, দি আর্ট অফ প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং ইজ এ হিউজ টপিক। আর্ট অফ প্যারাফ্রেজিং, কীভাবে আমরা প্যারাফ্রেজিং করতে পারি? প্যারাফ্রেজিংয়ের জন্য 3টা স্টেপ আছে এখানে। অল্টারনেটিভ ওয়ার্ডস ইউজ করা যেতে পারে, অল্টারনেটিভ সেন্টেন্স স্ট্রাকচার্স ব্যবহার করা যেতে পারে, এবং শর্টেনিং দ্য টপিক, টপিকটাকে ছোট করা যেতে পারে। হোয়াট ইজ অল্টারনেটিভ ওয়ার্ড? নাম্বার 1, ভার্বের উপরে ফোকাস দিতে হবে, ফোকাস অন ভার্বস। আনকমন ইজ নট অলওয়েজ দ্য বেস্ট অপশন। অনেকেই চিন্তা করে যে আমাকে আনকমন, অ্যাস্ট্রোনমিক্যালি ডিফিকাল্ট ওয়ার্ড লিখতে হবে। না, আনকমন ওয়ার্ড না, মোর অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ লিখতে হবে। পে অ্যাটেনশন টু কনোটেশনস। কিছু কিছু শব্দ আছে যেগুলোর নেগেটিভ এবং পজিটিভ কি আছে, কনোটেশন আছে, ক্যারেক্টার আছে। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই, হাইড, লার্ক, ওকে, পজিটিভ, নেগেটিভ, রাইট? সো মাচ অথবা টু মাচ, পজিটিভ, নেগেটিভ। তার মানে শব্দটা লেখা মানেই সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে, অটোমেটিকলি ইউ আর গিভিং আ নেগেটিভ মেসেজ। ল্যাঙ্গুয়েজটা শেখার মাধ্যমে আপনার এই সেন্সটা ডেভেলপ হবে। দিস ইজ নট সামথিং দ্যাট ইউ মেমোরাইজ। আপনি কয়টা ওয়ার্ড মুখস্থ করবেন? দেয়ার আর থাউজেন্ডস মিলিয়ন্স অফ ওয়ার্ডস। রিডিং ইজ দ্য ইনপুট ফর রাইটিং, ওকে? এই ধরনের কনোটেশনগুলো রিডিং থেকে আসে। সো যারা রিডিং করতেছেন, প্র্যাকটিস শুরু করেন নাই, করতেছেন, তাদেরকে বলবো রিডিং এর উপরে ফোকাস দেন। নেক্সট হচ্ছে অল্টারনেটিভ সেন্টেন্স স্ট্রাকচার। এই জিনিসগুলো আমরা গ্রামারের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এগুলো আপনাদেরকে রিভিশন করতে হবে। আমি যে 5টা চ্যাপ্টারের কথা বলেছি গ্রামারে, সেই চ্যাপ্টারগুলো রিভিশন করতে হবে। একটা সেন্টেন্সকে আমরা সিম্পল করতে পারি, সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারি বা কম্পাউন্ড করতে পারি। একটা সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ বানাতে পারি বা প্যাসিভ বানাতে পারি, অ্যাফার্মেটিভ স্টাইলে লিখতে পারি বা নেগেটিভ স্টাইলে লিখতে পারি, জিরান্ট করতে পারি, কন্ডিশনাল সেন্টেন্স করতে পারি, অথবা ক্লজটাকে রিভার্স করতে পারি। নেক্সট, শর্টেনিং দ্য টপিক। টপিকটাকে ছোট করা। যখন আপনি একটা টপিক পাচ্ছেন কোশ্চেনে, টপিকটা কোথায় আছে? কোশ্চেনে আছে। সেখানে যদি টপিকের মধ্যে বা প্রশ্নের মধ্যে যদি কোনো এক্সাম্পল থাকে, ফর এক্সাম্পল দিয়ে কোনো কথা লেখা থাকে, এক্সাম্পলস, এনি এক্সাম্পলস, সেটাকে আপনারা এক্সক্লুড করবেন, বাদ দিয়ে দিবেন, ওকে? মেক ইট প্রেসাইজ। সবসময় চেষ্টা করবেন টপিকটাকে ছোট করার। টপিকটাকে ছোট রাখবেন, তাহলে কি থাকবে? এটার একটা ভালো পাঞ্চ থাকবে, ক্লিয়ার হবে। টপিকটাকে আননেসেসারিলি ইলংগেট করবেন না। অলওয়েজ ট্রাই টু কিপ ইট শর্ট, ওকে? সো দিস ইজ ইট ফর টুনাইট। আজকের মতো আমাদের এখানেই শেষ। Thank you so much for joining. Thank you so much for having the patience
অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইউর পারফরমেন্স, অ্যাপ্রিসিয়েট ইউর কন্ট্রিবিউশন টু দ্য ক্লাস। আপনারা সবাই কমেন্ট করতেছেন, আমাকে জানাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। সো আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।